Maghrib. আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দারা আজকাল ভুলে যাচ্ছে যে একদিন তাদেরও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ভুলে যাচ্ছে কবরে তাদেরও প্রশ্ন করা হবে। তারা এই সব কিছু ভুলে গিয়ে শুধু অন্যায়ের পথে হাঁটছে। কালো জাদু, কুফুরি সবকিছুতেই এখন মানুষ জড়িয়ে পড়ছে। কিছু টাকার লোভে মানুষ এমন এমন কাজ করছে যা একসময় কল্পনাতেও আনতে পারত না মানুষ। ঠিক এমনই একটি সত্য ঘটনা হয়েছিল। ইন্দোনেশিয়ার সুরাবায়া শহরের এক অ্যাপার্টমেন্টে এক তরুণীকে মৃত অবস্থায় পাওয়া যায়। মেয়েটিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তার শরীর থেকে হাত পা যেন টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর থেকেই সেই অ্যাপার্টমেন্টে থাকা মানুষগুলো প্রায় প্রতি রাতে মেয়েটার আর্তনাদ ও কান্নার শব্দ শুনতে পায়। কিন্তু প্রশ্ন হলো, মেয়েটিকে কেন মারা হলো, আর এই কান্নার শব্দই বা আসে কোথায় থেকে? আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিও ভালো না লাগলে শেষে গিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিও। গল্পের শুরুতে আমরা সুরাবায়া নামে একটা শহরে একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাই। সালটা ছিল 1998। এই অ্যাপার্টমেন্টের 5 তলায় 510 নম্বর রুমে এই যে মহিলাটাকে দেখছো, মিস টিনা, সে উঠেছে। টিনা রুমে ঢুকতেই তার কানে পানি পড়ার শব্দ আসছিল। শব্দটা আসছিল বাথরুমের দিক থেকে। সে বাথরুমে গিয়ে দেখতে পায় বাথরুমের সিলিং থেকে পানি পড়ছে। টিনা নিচে এসে অ্যাপার্টমেন্টের মালিক উলানকে বলে, আমার বাথরুমের সিলিং থেকে আবার পানি পড়ছে। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, এমনকি আপনাদেরকে বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আপনারা এখনো কোনো পদক্ষেপ নেননি। আপনারা 6 তলাতে পরীক্ষা করে দেখুন, হয়তো সেখান থেকে পানিটা লিক হয়েছে আর আমার বাথরুমে পড়ছে। তখন উলান বলে, 6 তলা থেকে তো পানি লিক হওয়ার কথা না, কারণ 6 তলা অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। উলান টিনাকে আরো বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যেই টেকনিশিয়ান ডেকে এনে ঠিক করে দিব। তখন টিনা সেখান থেকে চলে যায়। টিনা তখন নিজেই সিদ্ধান্ত নেয়, সে নিজে গিয়ে দেখবে 6 তলা থেকে কেন পানি পড়ছে। টিনা লিফটে উঠে যখন 6 চাপ দিতে নেবে, তখন দেখতে পায় সেখানে 6 নম্বরটা বন্ধ করে রাখা রয়েছে। তখন টিনা 5-এ চাপ দেয় আর বাকি একতলা সে হেঁটে ওঠে। টিনা দেখতে পায় 6 তলা একদম পরিত্যক্ত হয়ে আছে, দরজা লক করে রাখা। দেখে মনে হচ্ছে কত বছর ধরে এই 6 তলায় কেউ ওঠেনি। টিনা তখন দরজা খোলার জন্য যন্ত্রপাতি নিয়ে আসে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে। ঘরের ভিতরে একদম অন্ধকার, চাপায় একটা গন্ধ আসছে চারপাশ থেকে। আর এ থেকেই বোঝা যায় এখানে অনেক দিন ধরে কোনো মানুষ আসেনি। টিনা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। এরপর 610 নম্বর রুমটা খুলে, কিন্তু ভিতরে কোনো ইলেকট্রিসিটি নেই। তখন টিনা সামনে আর একটু আগাতেই কে যেন বলে উঠল, কে এখানে? টিনা তখন ভয়ের কণ্ঠে বলে, ভিতরে কেউ আছো? তখন বাথরুমের ভেতর থেকে একজন মহিলা বলে, আমি মিসকি, কান্তি, তুমি ভিতরে আসো। টিনা দরজা খুলতেই যাবে, কিন্তু দরজাটা একা একাই খুলে যায়। টিনা বাথরুমের ভিতর দেখতে পায় বাথটবের উপর বসে আছে একজন মহিলা আর তার মেয়ে। মহিলাটা তার মেয়ের মাথা আছড়িয়ে দিচ্ছে। আর এই বাথরুমটা বরাবর নিচেই হচ্ছে টিনার বাথরুম, আর এখান থেকেই পানি লিক হয়ে নিচে পড়ছে। তখন কান্তি ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, আর 4 দিন সূর্যাস্ত। কথাটা এতটাই ভয়ানক ছিল যে টিনা আর এক মুহূর্ত দেরি না করে তার বোনের বাসায় চলে আসে আর তার বোনকে সবকিছু খুলে বলে। আর আজকে হচ্ছে 4 দিন, মানে 4 দিন আগে তার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তখন টিনার বোন তাকে বলে, তুমি হয়তো কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করছো, তাই এমনটা হয়েছে। আর এগুলো তোমার হ্যালুসিনেশন ছিল, এগুলো নিয়ে ভাববে না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো এরপর টিনা ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে এসেছে, কিন্তু তখন আমরা দেখতে পাই তার পিছন থেকে 2জন মেয়ে বের হয়ে আসছে। আর এই 2জনকে টিনা অ্যাপার্টমেন্টে দেখেছিল। তখন লাইটটা হুট করে কেন যেন ফ্লিকার করতে শুরু করলো। টিনা আয়নাতে দেখতে পায় তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। টিনা পিছনে তাকিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই। সে আস্তে আস্তে গিয়ে যখন বাথটবের দিকে তাকায়, সে দেখতে পায় সেখানে ভয়ঙ্কর একজন মানুষ দাঁড়িয়ে আছে। আর সেই মুহূর্তে টিনার বোন টিনার চিল্লানোর শব্দ শুনতে পায়। সে দৌড়ে বাথরুমে চলে আসে আর সে দেখতে পায় তার বোনকে কেউ একজন ভয়ঙ্কর ভাবে মেরে ফেলেছে। শরীর টুকরো টুকরো করে কাটা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা সেই আত্মা মা মেয়ের কাজ। টিনার দেহ থেকে তার হাত পা মাথা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। কতটা যন্ত্রণা দিয়ে টিনাকে মারা হয়েছে একমাত্র সেই শুধু বলতে পারবে, যেটা লাশ দেখে স্পষ্টভাবে বোঝা যায়। এরপর আমাদের 1 মাস পরে কাহিনী দেখানো হয় জাকার্তা শহর। এখানে আমরা আলমা নামে একটা মেয়েকে দেখতে পাই। আলমা ছোট একটা রেস্টুরেন্ট চালায়,
কিন্তু এখানে কোনো কাস্টমার না আসার কারণে সে ঠিকভাবে তাদের রেস্টুরেন্ট কর্মচারীদের বেতন দিতে পারত না। আলমা অনেক চেষ্টা করে কাস্টমারদের তার রেস্টুরেন্টে আনার জন্য, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। সেদিন রাতে একটা কর্মচারী এসে আলমার কাছে পুরো বেতন চায়। তখন আলমা বলে যে আমি চেষ্টা করব পুরো বেতন দেওয়ার জন্য। তখন আলমার ফোনে একটা ফোন আসে। আলমার চেহারা দেখে বোঝা যাচ্ছে হয়তো খারাপ কিছু একটা হয়েছে। এরপর আমরা দেখতে পাই আলমা হাসপাতালে এসেছে, তার মা মারা গিয়েছে। এখানে আলমার বোন মিয়াকে দেখতে পাই। তারা তাদের মাকে হারিয়ে দুই বোন একেবারেই ভেঙে পড়েছে, কেননা তাদের পৃথিবীতে আর কেউ নেই। পরের দিন তারা দুই বোন মিলে তাদের মাকে কবর দিয়ে দেয়। এখানে আমরা রায়ান নামে একটা ছেলেকে দেখি। সে একজন পুলিশ কর্মকর্তা এবং রায়ান আলমাকে অনেক পছন্দ করে। সেদিন রাতে রায়ান আলমাকে বলে, আমি কিছুদিন হলো সুবারায়াতে এসেছি, তোমরা দুই বোন সেখানে চলে আসো, তাহলে যে কোনো সমস্যায় আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। তখন আলমা বলে, এখানে আমার রেস্টুরেন্ট আছে আর এখানে আমার অনেক টাকা ঋণ আছে আর আমাকে সেইগুলো আগে পরিশোধ করতে হবে। তখন রায়ান তাকে বলে, এগুলো নিয়ে চিন্তা করো না, আমি তোমার সব ঋণ পরিশোধ করে দেব, তোমরা সুরাবায়াতে চলে আসো। আর কিছুদিন পর আমরা যখন বিয়ে করব তখন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন আলমার কিছু বলে না। এর এক সপ্তাহ পর দেখা যায় রায়ান আলমাকে ফোন করে বলছে সে একটা খবরের কাগজে অ্যাপার্টমেন্টের ম্যানেজারের নিয়োগ দেখতে পেয়েছে, সে সেখানে চাকরি করবে কিনা। আলমা জানায় সে সেখানে অবশ্যই চাকরি করবে, তাহলে তারা দুই বোন মিলে খুব শান্তিতে থাকতে পারবে, কেননা তাদের রেস্টুরেন্ট থেকেও তেমনটা বেচা কিনা হয় না আর এই ম্যানেজারের চাকরিতে বেতন অনেক বেশি। রায়ান তাকে এটাও জানায় কিছুদিন আগে এই অ্যাপার্টমেন্টে থাকা একটা মেয়ের ভয়ানকভাবে মৃত্যু হয়, কিন্তু মৃত্যুটা হয়েছিল তার বোনের বাসায়। আর এই অ্যাপার্টমেন্ট থেকে যাওয়ার পরের দিন খুনটা হয়, কিন্তু আমরা তদন্ত করে সেখানে কারো ফিঙ্গারপ্রিন্ট বা কোনো অস্ত্র পাইনি যেটার মাধ্যমে মেয়েটাকে মারা হয়েছিল। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল মেয়েটার হাত পা শরীর থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। আর এখানে রায়ান টিনার কথা বলছিল আর সেই অভিশপ্ত অ্যাপার্টমেন্ট কথা বলছিল। তখন আলমা বলে, এতে কোনো সমস্যা নেই, খুন তো আর অ্যাপার্টমেন্টে হয়নি, তাই আমি চাকরি করতে রাজি আছি। এরপর রায়ান তাদের অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছিল। গাড়িতে যাওয়ার সময় মিয়া বলে তার অনেক দিনের ইচ্ছা নাচ শেখার। তখন রায়ান হাসতে হাসতে বলে, এই অ্যাপার্টমেন্টের পাশেই একটা জায়গা আছে যেখানে নাচ শেখানো হয়, চাইলে তুমি সেখান থেকে নাচ শিখতে পারো। এরপর তারা অ্যাপার্টমেন্টে পৌঁছায় আর সেখানে তাদের পরিচয় হয় অ্যাপার্টমেন্টের মালিক উলান এবং আইমানের সাথে। রায়ানের সঙ্গে তাদের আগে পরিচয় ছিল, কারণ রায়ান এই খুনের তদন্তের জন্য আগেই এই অ্যাপার্টমেন্টে এসেছিল। লিফটে ওঠার সময় আলমা খেয়াল করে যে লিফটের 6 নম্বর ফ্লোরটা ব্লক করে রাখা। সে কৌতূহল নিয়ে উলানকে জিজ্ঞেস করে, 6 নম্বর ফ্লোরটা ব্লক করে রাখা কেন? তখন উলান শান্তভাবে জানায়, ওই ফ্লোরে একটা দুর্ঘটনা ঘটেছিল, ঠিক করতে অনেক টাকা লাগবে বলে আমরা এখনো সেটা মেরামত করিনি। উত্তরটা শুনে আলমা চুপ করে যায় আর কিছু বলে না। এরপর আলমা আর তার বোনকে থাকার জন্য 3 তলার 301 নম্বর রুমটা দেওয়া হয়। উলান আলমাকে বলে, আমি আর আইমান কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, এই সময়টা তুমি পুরো অ্যাপার্টমেন্টের দেখাশোনা করবে, আর কোনো সমস্যা হলে আমাদের ফোন করতে দ্বিধা করবে না। এই কথা বলেই উলান আর আইমান সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় দুই বোন বসে গল্প করছিল। তখন মিয়া তার বোনকে বলে, তুমি যদি রায়ানকে বিয়ে না করতে চাও তাহলে তাকে সরাসরি না করে দাও, তাকে এভাবে ঘুরিও না। এখানে আমরা জানতে পারি তাদের মা বাবা অনেক আগেই আলাদা হয়েছিল, এরপর থেকেই তাদের মা তাদেরকে একাই মানুষ করেছে। তাই আলমা এখন তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারছে না। সে আরো কয়েকদিন রায়ানকে দেখবে, তারপর সিদ্ধান্ত নেবে যে সে রায়ানকে বিয়ে করবে কিনা। এদিকে থানায় রায়ান সেই কেসটা নিয়ে তদন্ত করছিল। সে কোনোভাবেই বুঝতে পারছে না যে কিভাবে খুনটা করা হয়েছে। তখন রায়ানের কাছে একটা ফোন আসে। সে দ্রুত গিয়ে দেখতে পায় একটা মেয়ে পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছে। সে শুধু বারবার কয়েকটা কথা বলছে, আর 4 দিন, সূর্যাস্ত, মিস কে। আর এই মেয়েটা হচ্ছে টিনার বোন, যাকে আমরা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। তার বোনকে এভাবে খুন হতে দেখে সে পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছে। আর তার বোন তাকে মারা যাওয়ার আগে যে কথাগুলো বলেছিল সে শুধু সেগুলাই বলছে। সেদিন রাতে আলমা বসে যখন কাজ করছিল তখন সেখানে একজন লোক এসে বলে, আমার রুমের সিলিং থেকে পানি পড়ছে। আলমা তখন তার সাথে রুমে গিয়ে দেখতে পায় সত্যি তার সিলিং থেকে পানি পড়ছে। তখন লোকটা আলমাকে বলে, কিছুদিন আগে এখানে যে একটা মেয়ে মারা গিয়েছিল তার সিলিং থেকেও এভাবে পানি পড়েছে। লোকটা আরো বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আমি বাহির থেকে এসে যেন দেখি আমার রুম ঠিক হয়ে গিয়েছে, যদি না হয় তাহলে আমি এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে বাধ্য হব। যেহেতু আলমা এই অ্যাপার্টমেন্টের ম্যানেজার, তাই সে তখনই একটা টেকনিশিয়ান ডেকে আনে পানির লাইন ঠিক করার জন্য। কিন্তু লোকটা এখানে অনেক বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। তখন সেখানে তার বোন মিয়া আসে। আলমা ভাবে যেহেতু সে এখানকার ম্যানেজার, তাই তাকে এই কাজটা যেভাবেই হোক আগে ঠিক করতে হবে।
তাই সে তার বোনকে নিয়ে পানির লাইন ঠিক করার জন্য 6 তলায় চলে যায়। তারা সেখানে গিয়ে দেখতে পারে দরজাটা বাহির থেকে বন্ধ করে রাখা রয়েছে। আলমা দরজাটা ভাঙতে যাবে, মিয়া তাকে এভাবে দরজাটা ভাঙতে না করে। তখন আলমা বলে, আমি যদি পানির লাইন ঠিক না করি নিচে যেভাবে পানি পড়ছে হয়তো বন্যা হয়ে যাবে। এরপর দরজা ভেঙে তারা রুমের মধ্যে প্রবেশ করে। তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। এরপর আলমা 610 নম্বর রুমটা খোলে, কারণ এই রুমের বাথরুম থেকে নিচের লাইনে লিক হয়ে পানি পড়ছে। তখন বাথরুম থেকে কেউ একজন বলে ওঠে, বাহিরে কি এসেছে? তখন আলমা বলে, ভিতরে কেউ কি আছো? তখন বাথরুম থেকে বলে, আমি মিসকে, ভিতরে আসো। দুই বোন অনেক অবাক হয়ে যায়, এই বন্ধ ঘরের মধ্যে কে থাকতে পারে? তার মধ্যে তো দরজাটা বাহির থেকে লক করা ছিল। আলমা যখন দরজাটা খুলতে যাবে মিয়া তার বোনকে বাধা দেয়, কিন্তু তার আগে আলমা দরজাটা খুলে ফেলে। তারা দেখতে পায় একটা মেয়ে বাথটবের উপর বসে আছে আর তার মেয়ের মাথা আছড়িয়ে দিচ্ছে। তখন মেয়েটা বলে, আর 4 দিন, সূর্যাস্ত। তার কণ্ঠটা এতটাই ভয়ানক ছিল যে তারা দুই বোন অনেক ভয় পেয়ে যায়। তারা দৌড়ে তাদের রুমে চলে আসে। আলমা বলে, আমি আগামীকাল এই বিষয়টা উলানকে বলবো। তখন মিয়া বলে, এই বিষয়টা রায়ানকেও জানাতে হবে। পরের দিন সকালে দেখা যায় আলমা বসে কাজ করছিল। তখন তার টেবিল থেকে কিছু পিন পড়ে যায়। আলমা নিচে তাকিয়ে দেখতে পায় সেখানে পিন দিয়ে 1 লেখা রয়েছে। আলমা এরপর পাশে থাকা একটা লোকের সাথে কথা বলে যখন আবার সেই দিকে তাকায় সেখানে আবার সবকিছু নর্মাল ছিল। এখানে 1 লেখার কারণ আলমা বুঝতে পারে না, কিন্তু আমরা তো জানি 601 নম্বর রুমে যে প্রবেশ করে সে 4 দিনের মধ্যে মারা যায়। আর আলমার আজ থেকে একদিন শুরু হলো, কিন্তু এর কোনো কিছু আলমা বুঝতে পারেনি। তো যাই হোক, এরপর দেখা যায় মিয়া সেই নাচের জায়গায় এসেছে নাচ শেখার জন্য। মিয়া এখানে অদ্ভুতভাবে একটা মুখোশের দিকে তাকিয়ে আছে। তখন সেখানে রিনি নামে একটা মেয়ে এসে মিয়াকে বলে, এই মুখোশগুলো পরা হয় মালাঙ্গার নাচ করার জন্য, আর রিনি হচ্ছে এখানকার নাচের মাস্টার। রিনি তখন মিয়াকে বলে, তুমি যাদের সাথে নাচ শিখবে তারা কেউ আসেনি, তারা আসলে তাদের সাথে তোমাকে নাচ দেখিয়ে দেব, সে পর্যন্ত তুমি ভিতরে গিয়ে অপেক্ষা করো। এরপর মিয়া সেখান থেকে চলে যায়। অন্য পাশে আলমা রুমের লোকদের সার্ভিস দেওয়ার জন্য আসে, কিন্তু রুমে গিয়ে সে দেখতে পায় একটা রুম থেকে কেউ একজন তাকে রুমের ভিতর আসতে বলছে। আলমা রুমের দরজা খুলতেই দেখতে পায় সেখানে একটা মহিলা তার মেয়ের মাথা আছড়িয়ে দিচ্ছে। গতকাল যেমনটা তারা দুই বোন দেখতে পেয়েছিল। তখন মহিলাটা তার মেয়ের শরীর থেকে তার মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। এটা দেখে আলমা চিৎকার করে ওঠে। তখন মেয়েটা বলে, আমিও তোকে টুকরো টুকরো করে ফেলবো। আলমা ভয়ে চিৎকার করে রুম থেকে বের হয়ে যায়। দৌড়ানোর সময় তার সাথে রায়ানের ধাক্কা লাগে। আলমা তখন রায়ানকে গতকালের সব ঘটনা খুলে বলে, আর একটু আগে তার সাথে যে ঘটনাটা ঘটলো সেটাও খুলে বলে। তখন রায়ান এই বিষয়টা দেখার জন্য সেই রুমে যায়, কিন্তু আলমা ভয়ে রুমে ঢুকতে চাইছিল না। যখন রায়ান দরজাটা খুলে সেখানে কেউ নেই। তখন রায়ান আলমাকে ঘরে নিয়ে আসে এটা দেখার জন্য যে সে যেটা দেখেছে সেটা তার কল্পনা ছিল। তখন আলমা ঘরের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই, সবকিছু একদম স্বাভাবিক। তখন আলমা রায়ানকে বলে, আমি সত্যি বলছি, এখানে একটা মহিলা ছিল আর তার সাথে তার মেয়েও ছিল। মেয়েটা আমাকে বলেছিল আর 4 দিন, সূর্যাস্ত। কথাটা শুনে রায়ান অবাক হয়ে যায়, কারণ গতকাল সে একটা মেয়েকে দেখতে পেয়েছিল, সেও বারবার শুধু এই 3টা কথাই বলছিল, আর 4 দিন, সূর্যাস্ত, মিসকে। পরের দিন দেখা যায় এই অ্যাপার্টমেন্টে যারা যারা ছিল তারা এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দেওয়ার জন্য নিচে এসে হট্টগোল করছে, কারণ তারা সবাই জেনে গিয়েছে এই অ্যাপার্টমেন্টে ভৌতিক কিছু হচ্ছে। তখন এই অ্যাপার্টমেন্টের মালিক উলান আর আইমান সেখানে আসে, আর তারা দুজন সেখানে থাকা সব লোকদেরকে শান্ত করার চেষ্টা করে তাদেরকে বলে যে আপনারা যার যার ঘরে যান, আমি বিষয়টা দেখছি। তখন তারা সেখান থেকে চলে যায়। এরপর উলান আর আইমান গিয়ে আলমা আর রায়ানকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। রায়ান বলে, 610 নম্বর ইউনিটের মহিলা আর একটি মেয়ে, তারা কারা? আইমান বলে, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। রায়ান তখন বলে, 610 নম্বর রুমের সাথে অবশ্যই টিনার মার্ডারের সম্পর্ক আছে। আপনারা আমাকে সবকিছু খুলে বলেন, না হলে আমি যদি ঘরে গিয়ে কোনো প্রমাণ পাই তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন আইমান ভয় পেয়ে রায়ানকে বলে, সেই জায়গা একটি ভূতের জায়গা। 4 বছর আগে 610 নম্বর ইউনিটে একজন মা এবং তার মেয়ে ছিলেন। তারা এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যাওয়ার সময় তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তারা সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর একজন পরিচ্ছন্ন কর্মী 610 নম্বর রুম পরিষ্কার করতে যায়। এরপর আমরা দেখি রুমের লাইট ফ্লিকার করতে শুরু করেছে এবং একটা রুম থেকে কেউ একজন তাকে ডাক দেয়। পরিচ্ছন্ন কর্মী রুমে মা এবং মেয়েকে দেখে আমাদের কাছে এসে বলে সে সেখানে নাকি অদ্ভুত কিছু একটা দেখতে পেয়েছে। এরপর সেই লোকটা চাকরি ছেড়ে চলে যায়, আর 4 দিন পর লোকটার মৃত্যু হয়। তাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হয়েছিল। এরপর আমরা অনেক ভয় পেয়ে যাই, তাই আমরা একটা ওঝাকে ডেকে নিয়ে এসেছিলাম এই ঘরটা পরীক্ষা করার জন্য, কিন্তু ওঝা সেই ঘরে ঢুকতেই পারলো না। শুধু ওঝা আমাদেরকে বলেছিল যে এই ঘরে যে ঢুকবে সে
4 দিন পর সূর্যাস্ত সময় মারা যাবে, আর এই ঘরে যে আছে সে খুব শক্তিশালী। এরপর আমরা 610 নম্বর ইউনিটটি পুরোপুরি বন্ধ করে দেই, এখানে আমরা কাউকে ঢুকতে দেই না। রায়ান তখন বলে এটার সত্যতা যাচাই করার জন্য আমার 610 নম্বর ইউনিটে ঢুকতে হবে, কিন্তু আলমা তাকে বলে যে তুমি 610 নম্বর রুমে ঢুকবে না, কারণ সেখানে যা হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আর আলমা এখানে অনেক ভয় পাচ্ছিল, কারণ সেই রুমে যে একবার প্রবেশ করে তার 4 দিন পর তার মৃত্যু হয়ে যায়। আর আলমার তো 1 দিন পার হয়ে গিয়েছে, তার হাতে আর 3 দিন সময় আছে। তখন আলমা সেখান থেকে চলে যায়। আলমা চলে যাওয়ার পর রায়ান তাদের বলে আমাকে সেই রুমে নিয়ে চলুন। তখন আয়মান আর উলান রায়ানকে সেই রুমে নিয়ে যায়, কিন্তু তারা দুজন রুমে ঢুকতে সাহস করে না, তারা রুমের বাহিরে দাঁড়িয়ে ছিল। আর রায়ান একাই রুমে চলে যায়। তখন ঘরের প্রতিটা লাইট ফ্লিকার করছিল। ওই সময় রুম থেকে কেউ একজন বলে ওঠে কে এখানে। এতে রায়ান একটু ভয় পেয়ে যায়। সে তার কাছে থাকা বন্দুক বের করে আর জিজ্ঞেস করে ভেতরে কে আছো। তখন ভেতর থেকে বলে আমি মিস কে, তুমি ভিতরে আসো। দরজাটা খুলতেই রায়ান দেখতে পায় ভিতরে একজন মহিলা তার মেয়েকে নিয়ে বসে আছে, আর তাকে বলছে আর 4 দিন সূর্যাস্ত। রায়ান তখন আরো বেশি ভয় পেয়ে যায়, কিন্তু মুহূর্তে সেখানে আর কেউ নেই। রায়ান আস্তে আস্তে বাথরুমে ঢুকে কিন্তু কাউকে দেখতে পায় না। তখন বাথরুমের কল থেকে একাই পানি পড়তে শুরু করে। রায়ান তখন বুঝতে পারে এই রুমে যা হচ্ছে তা স্বাভাবিক কিছু না। সে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। একই সময়ে অন্য পাশে মিয়া তার নাচ প্র্যাকটিস করছিল। তখন সেখানেও লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে, কিন্তু তার মনে হয় আয়নাতে তাকে অন্যরকম দেখাচ্ছে। সে নাচছে, কিন্তু আয়নাতে থাকা প্রতিচ্ছবি একইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। মিয়া আয়নাতে তাকাতে সবকিছু আবার ঠিক হয়ে গেল। এখন তার সাথেও আয়নাতে থাকা প্রতিক্রিয়া যেন স্বাভাবিক, কিন্তু মিয়া একটু আগে যা দেখলো সেটা যেন তার মন থেকে বের হচ্ছিল না। তাই সে বিষয়টা ভালোভাবে দেখার জন্য আয়নার দিকে গিয়ে তার শরীরটা ভালোভাবে নাড়িয়ে দেখে যে সবকিছু ঠিক আছে কিনা। তখন মিয়া দেখতে পায় যে না, সে যেভাবে মুভমেন্ট করছে আয়নাতে ঠিক একইভাবে দেখাচ্ছে। তখন মিয়া ভাবে সেটা হয়তো তার মনের ভুল ছিল। সে আবার নাচে মন দেয়। মিয়া আবার নাচার সময় দেখতে পায় আয়নাতে থাকা তার প্রতিচ্ছবি তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। মিয়া ভয় পেয়ে যখন রুম থেকে বের হতে যাবে, তখন আয়নাতে থাকা তার প্রতিচ্ছবি তাকে মিয়া বলে ডাক দেয়। মিয়া পিছনের দিকে ঘুরে আয়নাতে তাকাতেই দেখতে পায় প্রতিচ্ছবি আয়নাতে নাচছিল। আয়নাতে থাকা প্রতিচ্ছবি পা বেঁকিয়ে মিয়াকে নিচে ফেলে দেয়। মিয়া আবার ভয় পেয়ে আয়নার দিকে তাকায়, দেখতে পায় আয়নার ভিতর থেকে মা মেয়ে বের হয়ে আসছে। আর এখানে আমরা দেখতে পাই তাদের হাত একদম রক্তাক্ত ছিল। এই পাশে বাহিরে আলমা তার বোনের খোঁজ করার জন্য এখানে এসেছে। তখন তারা দুজন ভিতর থেকে মিয়ার চিৎকারের শব্দ শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় মিয়া এক জায়গায় বসে ভয়ে কাঁপছে। আলমা ভিতরে আসতে মিয়া তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আর তাকে বলে আমার পায়ে অনেক ব্যথা করছে। এরপর দেখা যায় রিনি মিয়ার পা মালিশ করে দিচ্ছিল। তখন আলমা রিনিকে বলে এই ঘটনাটা কিভাবে ঘটলো। তখন রিনি বলে আমি যতদূর দেখতে পাচ্ছি একজন মা আর মেয়ে তোমাকে অনুসরণ করছে, কিন্তু আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কিন্তু যে তোমাকে সাহায্য করতে পারবে তাকে আমি চিনি। আর এখানে আমরা রিনির কথা শুনে বুঝতে পারি রিনি আত্মাদের দেখতে পায়, এবং রিনি এটাও বুঝতে পারছে যে মা আর মেয়ের সেই আত্মা খুবই ভয়ানক। রিনি বলে তোমরা যদি চাও সেই মা আর মেয়ের আত্মা তোমাদের বিরক্ত না করুক, তাহলে সূক্ষ্ম তোমাদেরকে সাহায্য করতে পারে। এদিকে দেখা যায় রায়ান উলানকে বলছে যারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তাদের কোনো আইডি কার্ড বা কোনো ছবি আছে নাকি আপনাদের কাছে। মানে 610 নম্বর রুমের মা আর মেয়ের কথা বলছে। উলান বলে যে না, আমাদের কাছে কোনো ছবি বা কোনো আইডি কার্ড নেই, কিন্তু আমার যতদূর মনে আছে মায়ের নাম ছিল নুরি আর মেয়ের নাম হচ্ছে নিন্দা। তারা এখানে 1 থেকে 2 মাস ছিল। এরপর তারা এখান থেকে পুরো কুর্তিতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা সেখানে গিয়ে মারা যায়। তখন রায়ান আইমানকে বলে আপনি তো বলেছিলেন আপনি তাদের মৃত্যুর খবরটা তাদের পরিবারের থেকে পেয়েছেন, তাহলে অবশ্যই পরিবারের কারো নাম্বার বা তাদের ঠিকানা আপনার কাছে আছে, আর তার মাধ্যমে আমরা নুরি আর নিন্দার ব্যাপারে সবকিছু জানতে পারবো। তখন আইমান বলে যে আসলে আমি সবকিছু ভুলে গিয়েছি, অনেকদিন আগের কথা তো। রায়ান তখন বলে আপনার এখানে যারা যারা অ্যাপার্টমেন্টে উঠেছিল আপনি তাদের কাগজগুলো আবার দেখেন সেখান থেকে কোনো ঠিকানা খুঁজে পান কিনা। আর আমি অফিসে গিয়ে দেখছি মা মেয়ের কোনো তথ্য আমি খুঁজে পাই কিনা। তারা যখন সেখানে কথা বলছিল তখন তাদের দরজাতে কেউ নক করে। উলান দরজা খুলে দেখতে পায় আলমা আর মিয়া এসেছে। রায়ান মিয়ার পায়ের দিকে তাকিয়ে লক্ষ্য করে সে ঠিকভাবে হাঁটতে পারছে না। রায়ান তখন জিজ্ঞেস করে তার পায়ে কি হয়েছে। আলমা বলে এই বিষয়টা আমি তোমাকে পরে বলবো। তখন রায়ানও তাকে বলে তোমাকেও আমার কিছু বলার আছে। এরপর রায়ান সেখান থেকে চলে যায়। এরপর আলমা গিয়ে উলান আর আইমানকে বলে যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টে এত বড়
একটা সমস্যা আছে, এগুলো তো ঠিক করা আমাদের দায়িত্ব। তাই আজকে রাতে এখানে সুকমো নামে একজন লোক আসবে। এদিকে রায়ানকে দেখা যায় সে থানায় এসে তদন্ত পুলিশদের বলছে 4 বছর আগে পুরো কর্তৃত্বে যে গাড়ি অ্যাক্সিডেন্ট গুলো হয়েছে সবগুলো খুঁজে বের করো, দেখবে সেখানে নুরি আর নিন্দা নামে কেউ আছে কিনা। সেদিন রাতে দেখা যায় সুকমো অ্যাপার্টমেন্টে চলে এসেছে। আলমা আর তার বোন সুকমোকে 6 তালাতে নিয়ে আসে। সুকমো 610 নম্বর রুমের সামনে গিয়ে মন্ত্র পড়ছিল, কিন্তু সে কোনোভাবেই দরজাতে হাত দিতে পারছিল না। তখন সুকমো সবাইকে বলে, আমি এটা পারবো না, আমি তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আর আমি এই ঘরের সম্পর্কে আগেও শুনেছিলাম যে এই ঘরে একবার যে প্রবেশ করবে সেদিন থেকে 4 দিন পর সূর্যাস্তের সময় সে মারা যাবে। কথাটা শুনে আলমা অনেক চিন্তিত হয়ে পড়ে আর সুকমোকে বলে, তাহলে এখান থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? সুকমো বলে, এখানে যে আত্মাগুলো আছে তারা মরার আগে অনেক রেগে ছিল এবং অনেক কষ্টে ছিল, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে, তাহলে এখান থেকে সেই আত্মাটা চলে যাবে। মিয়া তখন বলে, এই কাজটা আমরা কিভাবে করব? সুকমো বলে, আগে আমাদের এটা দেখতে হবে যে তাদের সাথে অতীতে কি হয়েছিল, কিন্তু তার জন্য আমাদের একটা মাধ্যমে সাহায্য নিতে হবে। মৃত আত্মারা জীবিত থাকার সময় তারা যে জিনিসগুলো ব্যবহার করেছে সেই জিনিসগুলো আমাদের লাগবে, তাহলে সেটার মাধ্যমে আমরা আত্মাদের অতীত সম্পর্কে জানতে পারবো। আর তাদের কিছু না কিছু ব্যবহার করা জিনিস আমাদের লাগবে, সেটা তোমরা খুঁজে বের করো, আর তারপরে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। পরের দিন দেখা যায় আলমা নিজের কাজ করছিল। তখন মিয়া তার বোন আলমাকে ফোন করে বলে, তাড়াতাড়ি সুইমিং পুলে চলে আসো। আলমা সুইমিং পুলের কাছে চলে আসে, কিন্তু সে সেখানে তার বোনকে দেখতে পায় না। তখন আলমা তার বোনকে ফোন দিয়ে বলে, তুমি আমাকে সুইমিং পুলে কেন আসতে বললে? মিয়া তার বোনকে বলে, কই না তো, আমি তো তোমাকে ফোন করিনি। তখন আলমা খেয়াল করে পানিতে ফুল দিয়ে 2 লেখা রয়েছে। এতে আলমা অনেক ভয় পেয়ে যায়, কেননা সবার কথা যদি সত্যি হয় তাহলে সে আর 2 দিন বাঁচবে। আলমা ভয় পেয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় পানির নিচ থেকে ভয়ঙ্কর একটা হাত এসে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। আলমা বাঁচার জন্য ছটফট করতে থাকে, কিন্তু আত্মাটা তাকে কোনোভাবেই পানির নিচ থেকে উপরে উঠতে দিচ্ছিল না। অনেক সময় পানির নিচে থাকার কারণে আলমা অজ্ঞান হয়ে যায়। একটু আগে যেহেতু আলমা তার বোন মিয়াকে ফোন করে বলেছিল সে কেন তাকে সুইমিং পুলে ডেকে এনেছে, তাই মিয়া তার বোনকে খোঁজার জন্য সুইমিং পুলে চলে আসে। মিয়া এখানে এসে দেখতে পায় তার বোন সুইমিং পুল থেকে অদ্ভুতভাবে বেরিয়ে আসছে। তার বোনের মুখে একটা অদ্ভুত মাস্ক লাগানো। এরপর আলমা উপরে উঠে নাচতে শুরু করে। নাচটা অনেক অদ্ভুত, এরকম নাচ মিয়া আর আগে কখনো দেখেনি। এরপর আলমা তার বোন মিয়াকে টেনে নিয়ে পানিতে চলে যায়। মিয়াকে মারার চেষ্টা করছিল, তাকে পানি থেকে উপরে উঠে আসতে দিচ্ছিল না। তাদের দুইজনকে পানিতে এভাবে ধস্তাধস্তি করতে অ্যাপার্টমেন্টের 2টা মেয়ে দেখে ফেলে। তখন তারা দৌড়ে গিয়ে আইমান, উলান আর রায়ানকে ডেকে নিয়ে আসে। তখন রায়ান পানিতে নেমে 2 বোনকে পানি থেকে তুলে আনে, কিন্তু এখন আলমার মুখে কোনো মাস্ক নেই। তখন মিয়ার মনে পড়ে যায় সে এরকম মাস্ক তো নাচের ক্লাসে দেখেছিল। এরপর আলমা, মিয়া আর রায়ান সে নাচের জায়গায় আসে। রিনিকে এই মাস্ক সম্পর্কে জিজ্ঞেস করলে রিনি জানায় এটা দেবী শেকর্তাজির চিত্রের একটি মুখোশ। দেবী শেকর্তাজি ছিলেন একজন রাজকন্যা, কেদির রাজ্যের একজন সুন্দরী মহিলা ছিলেন তিনি। তার সাদা মুখ কোমলের প্রতীক ছিল। আর তোমরা যদি এই মুখোশ সম্পর্কে আরো জানতে চাও তাহলে আমার বন্ধু মিস্টার সুগিংকে জিজ্ঞেস করতে পারো, সে একজন কারুশিল্পী আর এই মাঙ্গালান মুখোশ সব তিনিই তৈরি করেছেন। তখন রায়ান রিনিকে বলে, আমরা তার সাথে কিভাবে দেখা করব? রিনি তখন বলে, তোমরা তার সাথে দেখা করতে চাইলে অবশ্যই পারবে, কিন্তু তার বাড়িটা একটু দূরে এবং নির্জন এলাকায়। সে রাঙ্গান মূলীয় গ্রাম থেকে মালাং শহরের পূর্বে থাকে, ওখানে গেলে তোমরা তার সাথে দেখা করতে পারবে। এরপর দেখা যায় মিয়া সেই মুখোশটা আঁকিয়ে দেয় যেটা সে তার বোনকে পড়তে দেখেছিল। মুখোশটা নিয়ে রায়ান আর আলমা বেরিয়ে পড়ে আর মিয়া এই অ্যাপার্টমেন্টেই থেকে যায়। রায়ান আর আলমা অনেকক্ষণ যাত্রা করার পর রাঙ্গান মূলীয় গ্রামে চলে আসে। এরপর তারা দেখা করে সুগিং এর সাথে। আলমা বলে, আমাদেরকে মিস রিনি আপনার কাছে পাঠিয়েছে। সুগিং বলে, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? তখন আলমা মিয়ার আঁকানো সেই ছবিটা সুগিংকে দেখায় আর এই মুখোশ সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সুগিং বলে, আমি এই মুখোশটা তৈরি করেছি শুধু একজন মেয়ের অনুরোধের জন্য। রায়ান জিজ্ঞেস করে, কার অনুরোধের জন্য আপনি এটা বানিয়েছেন? সুগিং বলে, আমি এই মুখোশটা তৈরি করেছিলাম শ্রীমতী দেবী কুসুমার জন্য। শ্রীমতী দেবী কুসুমার এখানকার সবচেয়ে ধনী এবং সবচেয়ে সম্মানী ব্যক্তি ছিলেন। এরপর তারা সবাই কুসুমার সাথে দেখা করতে চলে যায়, কিন্তু কুসুমা এখানে তাদের সাথে দেখা করতে চায় না। তখন সুগিং সেখানে থাকা একটা মহিলাকে বলে, আমরা শুধু জানতে চাই সুকুমা সেই মুখোশ কেন তৈরি করেছিলেন। তখন মহিলা তাদের বলতে শুরু করে, শ্রীমতী দেবী কুসুমার একটা মেয়ে ছিল, তার নাম কান্তি। সে খুব ভালো মাঙ্গালার নাচ করতে পারত, যেটা ইন্দোনেশিয়ার বিখ্যাত একটি নাচ। তখন সুকুমা তার মেয়ের জন্য সেই মুখোশ তৈরি করে। এরপর একদিন রাতে দেখা যায় সুকুমা তার মেয়ে কান্তিকে মারছে।
কেননা কান্তি একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটা নিচু জাতের, তাই কান্তির মা এই বিষয়টা মেনে নিতে পারছিল না। সুকুমা তার মেয়েকে বলে, তুমি সেই ছেলেটাকে ছেড়ে দাও, তার সাথে তোমার কোনো সম্পর্ক রাখবে না। তখন কান্তি তার মাকে বলে, আমার পেটে তার সন্তান রয়েছে, মানে সে যাকে ভালোবাসে তার কথা বলছে। তখন সুকুমা তার মেয়েকে বাড়ি থেকে সারা জীবনের মতো বের করে দেয়। কিন্তু আমাদের এখানে দেখানো হয় না কান্তির সাথে কার সম্পর্ক রয়েছে, যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। সেদিন রাতে যে কান্তি এই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তারপর আর কোনোদিন এই বাড়িতে আর ফিরে আসেনি, বা আমরাও তাকে আর কোনোদিন দেখতে পাইনি। এরপর আমাকে সুকুমা বলেছিল কান্তির সব জিনিস যেন আমি বাড়ি থেকে বাইরে ফেলে দেই, কিন্তু আমি এটা করতে পারিনি। আমি তার সকল ব্যবহার করা জিনিস আমার কাছে রেখে দিয়েছি, কারণ আমার বিশ্বাস ছিল কান্তি অবশ্যই আবার ফিরে আসবে। তখন আলমা মহিলাকে বলে, আমরা কি কান্তির জিনিসগুলো একবার দেখতে পারি? তখন মহিলা তাদের সবাইকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে কান্তির সব জিনিসগুলো রাখা রয়েছে। এখানে তারা কান্তির ব্যবহার করা জামা, শাড়ি সবকিছু দেখতে পায়, এমনকি সেই মুখোশটাও দেখতে পায়, যেটার জন্য তারা এত দূর এসেছে। তখন তারা কান্তির মুখোশটা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা রাতে গাড়ি ড্রাইভ করে শহরে যাচ্ছিল। তারা এই গ্রামে যেটার জন্য এসেছিল তারা তাদের কাজটা সম্পূর্ণ করতে পেরেছে। তারা এখন জানতে পারবে 610 নম্বর রুমের আসল রহস্যটা কি। কিন্তু তখনই তাদের গাড়িটা ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা থেকে নিচে পড়ে যায় তাদের গাড়ি। এইদিকে সেই রাতে অ্যাপার্টমেন্টে দেখা যায় মিয়া তার বোনের জন্য অপেক্ষা করছিল। তখন তার দরজায় বাহির থেকে কেউ নক করে। মিয়া ভাবে হয়তো তার বোন এসেছে। মিয়া পিপ হোল দিয়ে দেখার চেষ্টা করে বাহিরে সত্যি তার বোন আসছে কিনা, কিন্তু সে বাহিরে কাউকে দেখতে পায় না। মিয়া দরজা খুলে ভালোভাবে দেখার চেষ্টা করে যে বাহিরে কে আছে। ঠিক তখনই তার উপর ভয়ানক কিছু একটা আক্রমণ করে দেয়। মিয়ার উপর কি আক্রমণ করলো এটা আমাদের দেখানো হয়নি, হয়তোবা সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এদিকে আবার সেই অ্যাক্সিডেন্টের জায়গা দেখানো হয়। অ্যাক্সিডেন্ট করার কারণে রায়ান আর আলমার শরীর জায়গায় জায়গায় কেটে গিয়েছে। রায়ান অজ্ঞান ছিল, কিন্তু আলমার এখনো জ্ঞান রয়েছে। আলমা দেখতে পায় বাহিরে একটা মেয়ে সেই মুখোশ পরে নৃত্য করছে। তখন মেয়েটা তার ওড়না দিয়ে আলমার শরীর থেকে তার মাথা পুরোটা আলাদা করে দেয়, আর তখনই তার ঘুম ভেঙে যায়। মানে আলমা এই বিষয়টা তখন স্বপ্ন দেখছিল। তখন সেখানে একটা মহিলা এসে আলমাকে বলে, কালকে রাতে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা রাস্তা থেকে নিচে পড়ে গিয়েছিলে, আমি তোমাদের রাতে সেখান থেকে উদ্ধার করে এনে আমার কাছে আশ্রয় দিয়েছি। এখানে আমরা রায়ানকেও দেখতে পাই, সেও সুস্থ অবস্থায় আছে। রায়ান মহিলাকে বলে, আমাদের ব্যাগটা কি আপনার কাছে আছে? তখন মহিলা তাদেরকে ব্যাগটা এনে দেয়। আলমা তখন ব্যাগ খুলে আগে দেখে সেই মুখোশটা তার ব্যাগে আছে কিনা। হ্যাঁ, মুখোশটা তার ব্যাগে আছে। তখন তারা দুজনেই মুখোশটা নিয়ে সুকুমার কাছে চলে আসে। সুকুমা মুখোশটা নিয়ে মন্ত্র পড়ে জানার চেষ্টা করছিল যে এই মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে। মুখোশটা পড়তেই সুকুমা দেখতে পারে কেউ একজন একটা বাচ্চা মেয়েকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলেছে। এরপর কান্তিকেও কেউ একজন মেরে ফেলে, আর বাচ্চা মেয়েটা হচ্ছে কান্তির মেয়ে। এরপর মা আর মেয়েকে বাথটপে একদিন ভিজিয়ে রাখার পর তাদের শরীরকে টুকরো টুকরো করে কেটে ফেলে। কিন্তু এখানে সুকুমো এটা দেখতে পায় না তাদেরকে কে মেরে ফেলেছে। এরপর সুকুমো তাদের দুজনকে বলে, 610 নম্বর ইউনিটে যারা থাকতো তারা অ্যাক্সিডেন্ট করেনি, তাদেরকে মেরে ফেলা হয়েছে, আর তারা এখন সবাইকে মেরে ফেলবে। এখন আর তারা থামবে না যতক্ষণ না আমরা খুনিকে খুঁজে বের করতে পারছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি খুনির মুখ দেখতে পাইনি। এদিকে আমরা দেখতে পাই অ্যাপার্টমেন্ট থেকে সবাই চলে যাচ্ছিল, কেননা এই অ্যাপার্টমেন্টে অনেক ভৌতিক ঘটনা ঘটছে সবার সাথে। তখন সেখানে রায়ান আর আলমা আসে। আয়মান দুজনকে আহত দেখে তাদের জিজ্ঞেস করে, তোমাদের কি হয়েছে? আলমা বলে, আমাদের ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর আয়মান তাদের রুমে নিয়ে যায়। রায়ান আয়মানকে বলে, 610 নম্বর রুমে খুন হয়েছে কান্তি আর তার মেয়ে কিরানির। তাহলে আমার প্রশ্ন হলো, নুরি আর নিদ্দা কারা? তখন আলমা আয়মানকে বলে, তাদের নাম যাই হোক না কেন, তুমি আমাদের এটা বলো যে কান্তির হাজবেন্ড কে ছিল। উলান তখন বলে, তারা যখন আমাদের অ্যাপার্টমেন্টে এসেছিল তারা শুধু দুইজনই ছিল, মা আর মেয়ে, আর তার হাজবেন্ড কে তা আমরা জানি না। রায়ান তখন তাদের বলে, আপনারা কি এটা কখনো লক্ষ্য করেছেন যে তাদের সাথে কোনো ছেলে কখনো দেখা করতে আসতো কিনা? আয়মান বলে যে না, আমরা এটাও কখনো দেখতে পাইনি। সুকুমো তখন আয়মান আর উলানকে একটা ছবি দেখিয়ে বলে, এই জায়গাটি কি তোমরা কখনো দেখেছো? কেননা এইখানে মা আর মেয়ের মৃতদেহ রাখা রয়েছে, কিন্তু তারা এটাও বলতে পারে না যে এরকম কোনো জায়গা আছে কিনা। এরপর রায়ান থানায় ফোন করে তার সহযোগী চন্দ্রাকে বলে, তোমরা এখনই কান্তি গ্রামে যাও আর তার মাকে গিয়ে সরাসরি প্রশ্ন করো তার মেয়ের স্বামীর নাম কি। আলমা তখন আয়মানকে জিজ্ঞেস করে, গত 4 বছর ধরে 6 তলার বাহিরে কোনো রুমে কি কোনো সমস্যা হয়েছে? আয়মান বলে যে না, শুধু 6 তলাতেই হয়েছে। তখন আলমা বলে, তাহলে অবশ্যই মৃতদেহ 6 তলাতেই কোথাও রাখা রয়েছে। এরপর তারা 6 তলায় চলে আসে আর আলাদা আলাদা হয়ে মৃতদেহ খুঁজতে থাকে। আলমা আর রায়ান যখন একসাথে মৃতদেহ খুঁজছিল তখন তাদের কানে সুকুমার চিল্লানোর আওয়াজ আসে। রায়ান চিল্লানোর শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখতে পায় সুকুমুকে কেউ মেরে বাথরুমের মধ্যে ফেলে রেখেছে। যখন রায়ান তাকে ডাক দিতে যাবে তখন পিছন থেকে তাকেও কেউ একজন বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। আলমা রায়ানের শব্দ পেয়ে দৌড়ে যায় রায়ানের কাছে, গিয়ে দেখতে পায় সুকুমু আর রায়ানকে কেউ অজ্ঞান করে ফেলেছে। আলমা যখন রায়ানকে ডাকছিল তখন সেখানে আয়মান আর উলান আসে।
আসে আর আলমাকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। আর এখানে আমরা জানতে পারি সেদিন রাতে যে আলমা আর রায়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আইমান আর উলান করিয়েছিল। পরের দিন সকালে রায়ানের সহযোগী চন্দা সব খবর নিয়ে অ্যাপার্টমেন্টে চলে আসে, কিন্তু এখানে উলান চন্দ্রাকে জানায় রায়ান এখনো পুরো করতে থেকে ফিরে আসেনি। কথাটা শুনে চন্দ্রার একটু সন্দেহ হয়। সে মনে মনে ভাবে যদি রায়ান সেই গ্রাম থেকে এখনো ফিরে না আসে তাহলে সে আমাকে কেন গ্রামে গিয়ে খোঁজ খবর আনতে বলল। এদিকে দেখা যায় রায়ান আর আলমার জ্ঞান ফিরে এসেছে। রায়ান কাচের সাহায্যে তার বাঁধনটা খুলে ফেলে আর আলমাকে মুক্ত করে দেয়, কিন্তু এখনো সূক্ষ্ম অজ্ঞান অবস্থায় রয়েছে। তখন তারা মিয়ার শব্দ শুনতে পায়। দরজা ভেঙে দেখে মিয়াকেও এখানে বন্দী করে রাখা রয়েছে। আর আমরা তো সেদিন দেখতে পেয়েছিলাম মিয়ার উপর কেউ একজন আক্রমণ করেছিল। আসলে তারা ছিল আইমান আর উলান। রায়ান তখন দুই বোনকে বলে সেদিন যে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটাও তারা করিয়েছিল। অবশ্যই তারা সত্যিটা জানে, আর হয়তো তারা সেই সত্যিটা আমাদেরকে জানতে দিতে চায় না। এদিকে দেখা যায় আইমানের উপর উলান চিল্লাচিল্লি করছে। উলান তাকে বলছে যখন তোমাকে রায়ান সবকিছু জিজ্ঞেস করেছিল তখন তোমার প্রথম থেকে চুপ থাকা দরকার ছিল। তুমি কেন তাদেরকে এসব কিছু বলতে গেলে? আর এখন যদি থানায় থেকে কেউ এসে তদন্ত করে তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। তখন আইমান বলে সেই সুযোগ আমি আর কাউকে দেব না, আমি আজকেই সবাইকে মেরে ফেলবো আর সব প্রমাণ শেষ করে দিব। এদিকে ততক্ষণে সুকুমুর জ্ঞান ফিরে এসেছে। সে আলমার কাছে কান্তির মুখোশ চায়। সুকুমু মুখোশ হাতে নিয়ে সে আবার মন্ত্র পড়তে শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই কান্তির স্বামী ছিল আইমান। কিছুদিন পর কান্তি দেখতে পায় আইমানের সাথে উলানের অবৈধ সম্পর্ক রয়েছে। কান্তি এটা দেখে রুম থেকে বের হয়ে যায়। তখন আইমান বুঝতে পারে যে যদি কান্তি তার মাকে এসব কথা বলে দেয় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কেননা কান্তির মা অনেক প্রভাবশালী লোক ছিলেন। তাই আইমান আর উলান মিলে কান্তি আর তার মেয়েকে মেরে ফেলে এবং তাদেরকে টুকরো টুকরো করে একটা বস্তায় ভরে ওয়ালের মধ্যে রেখে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। আর সুকমু এতক্ষণে যা যা দেখলো সবকিছুই রায়ান আর আলমাকে বলে দেয়। আর সুকমু সেখানেই মারা যায়। আর সুকমু মারা যাওয়ার আগে এটাও বলে দিয়েছিল কান্তি আর তার মেয়ের লাশ বের করে সুন্দরভাবে দাফন করে দেওয়ার জন্য, না হলে তাদের আত্মা এখান থেকে কোনোদিনও যাবে না। এরপর তারা তিনজন মিলে কান্তি আর তার মেয়ের লাশ খুঁজতে শুরু করে, কিন্তু সেখানে আইমান এসে বন্দুক নিয়ে তাদের উপর আক্রমণ করে আর একটা গুলি গিয়ে লাগে রায়ানের শরীরে। আর এদিকে উলান আলমার উপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় আর চন্দ্রা তাদের সাহায্য করার জন্য অলরেডি অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে গিয়েছে, কিন্তু আইমান চন্দ্রাকে গুলি করে মেরে ফেলে। এরপর রায়ান গিয়ে আইমানকে একটা ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এরপর সেখানে আলমা আর তার বোন মিয়া আসে, তারাও অনেক আহত ছিল। এরপর তারা তিনজন মিলে আবার কান্তি আর তার মেয়ের মৃতদেহ খুঁজতে শুরু করে। তখন তারা তাদের সামনে একটা আলমারি দেখতে পায় আর এই আলমারিটা ঠিক ছবির সাথে হুবহু মিলে যাচ্ছে। তখন তারা বুঝতে পারে এই আলমারির পিছনে হয়তো কান্তি আর তার মেয়ের মৃতদেহ রাখা রয়েছে। এরপর তারা আলমারি সরিয়ে ওয়াল ভাঙতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই বাথটবের ভিতর থেকে কান্তি আর তার মেয়ে ভয়ানকভাবে তাদেরকে মারার জন্য এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই তারা মেয়ের উপর আক্রমণ করে দেয়, কিন্তু এদিকে রায়ান আর আলমা ওয়াল ভেঙে যাচ্ছিল। কিছুক্ষণ ভাঙার পর তারা ওয়াল থেকে কান্তি আর তার মেয়ের লাশ বের করে আনে আর সাথে সাথে কান্তি আর তার মেয়ে মিয়াকে ছেড়ে দেয়। এরপর তারা দুজন ভয়ঙ্কর রূপ থেকে তাদের আসল রূপে ফিরে আসে আর মুহূর্তেই এখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কান্তি আর তার মেয়ে আয়মান আর উলানকে নির্মমভাবে মেরে ফেলছে। তাদের শরীরের প্রতিটা অঙ্গ টেনে টেনে ছিঁড়ে ফেলছে, রক্ত চারদিকে ছিটকে পড়ছে। তাদের দুজনকে একদম নির্মমভাবে মেরে ফেলে। আর গল্পের শেষে গিয়ে আমরা দেখতে পাই তারা সবাই কান্তি আর তার মেয়ের কবরে ফুল দিচ্ছে। এরপর তারা এই অ্যাপার্টমেন্ট থেকে সারা জীবনের মতো চলে যায়। আর আমরা দেখতে পাই কান্তি আর তার মেয়ে 6 তলার বারান্দায় দাঁড়িয়ে আছে। হয়তো তারা এখন আর কারো কোনো ক্ষতি করবে না, কিন্তু তারা সারা জীবনের মতো এই অ্যাপার্টমেন্টে থেকে যাবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর লোক মুখে শোনা যায় এখনো নাকি এই অ্যাপার্টমেন্টের আশেপাশের মানুষ কান্তির চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর হ্যাঁ, আমার ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়, কিন্তু যদি আপনারা আমার পাশে থাকেন, ভিডিওতে একটা লাইক দেন, একটা কমেন্ট করেন, তাহলে সেই কষ্ট আর কষ্ট মনে হবে না। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সমর্থনটাই আমার আসল শক্তি। তো এখন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।